নমস্কার। সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাশু, এক স্মৃতিমেদুর প্রেমের কবিতা। এই আলোচনার শুরুতে সুকান্ত সম্বন্ধে দু এক কথা বলা দরকার। নজরুল তার আত্মোপলব্ধি থেকে বলেছিলেন, পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। আর সুকান্তের আত্মোপলব্ধি ছিল এই, ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। চলতি সময়ের এই সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক টানাপোড়েন যা আমরা দেখছি, সুকান্ত অনেকটা সেই রকমই একটা টানাপোড়েন দেখেছিলেন। আর সেই টানাপোড়েন থেকেই সুকান্ত বারবার জিহাদ ঘোষণা করেছিলেন, বা বলতে পারি করতে বাধ্য হয়েছিলেন। কবির অস্তিত্ব এবং কবি সত্তার মধ্যে একটা রাসায়নিক মিশ্রণ ঘটছিল। সুকান্তের চোখের সামনে বৃহৎ পুঁজিপতি, পুঁজি লালিত যে একটা সমাজ ব্যবস্থা, তার মুখোশটা খুলে যাচ্ছিল। সময়কে চিনতে পারছিলেন কবি। সুকান্ত বলেছিলেন, কবি বলে নির্জনতা প্রিয় হব, আমি কি সেই ধরনের কবি? আমি যে জনতার কবি হতে চাই, জনতা বাদ দিলে আমার চলবে কি করে? তাছাড়া কবি আমি কমিউনিস্টদের সব কাজ জনতা নিয়েই। ব্যক্তিগত জীবনচর্যা, কবিতার মধ্যে থাকা অন্তর্নিহিত তাৎপর্য এবং কবিতার লেখনী, সমগ্র সত্তা জুড়ে সুকান্ত ভট্টাচার্যের এই কমিউনিস্ট সত্তা, জনতার সঙ্গে মিশে থাকার সত্তাটি প্রকাশিত হয়েছে। সুকান্ত ভট্টাচার্য বললেই আমাদের মনে হয় শ্রমজীবী, মুক্তিকামী, অজস্র জনতার মধ্যে দাঁড়িয়ে এক নতুন যৌবনের দুধ যেন কবিতা লিখতে বসেছেন। তার সঙ্গে প্রেমের কবিতার নির্যাসকে মেশাতে আমরা পারি না। স্বাভাবিক ছিল তার পক্ষে এই ধরনের কবিতা লেখা। 1926 থেকে 47, 21-এর গণ্ডিবদ্ধ এই জীবনের মধ্যে তো বিপুল প্রাণ শক্তি নিয়ে তিনি আবির্ভূত। এই ছোট্ট সময়সীমার মধ্যে 1940 থেকে 47, কম বেশি মাত্র এই 8 বছরের মধ্যে তার লেখনী সত্তার সম্পূর্ণ প্রকাশ। তিনি নবান্নের আমকোরা নতুন ভোর এনে দিলেন বাংলা সাহিত্যকে। ঔপনিবেশিক ভারতবর্ষ, দ্বিজাতি তত্ত্ব, ধর্ম, সম্প্রদায়ের বিভেদ ভাবনার প্রেক্ষাপটে ভাগ হয়ে যাওয়া ভারতবর্ষ, স্বাধীনতার জন্য উত্তাল হয়ে ওঠা ভারতবর্ষ, এই সব কিছুকে নিয়ে সুকান্তের মতো যুব সম্প্রদায় তখন আকুল হয়ে আছে, বিভ্রান্ত হয়ে আছে। সমগ্র বিশ্ব পরিস্থিতির চালচিত্রে তখন চলছে ঘটনা অঘটন, একটা বিচিত্র পালাবদল ঘটছে। এক চরম দুর্ভিক্ষ মনুষ্য সৃষ্ট বাংলায়, যাকে আমরা 50-এর মন্বন্তর বলে জানি। স্বাধীনতা সংগ্রামে তখন গান্ধীবাদ আর বিপ্লবী দুই জোয়ার চরমভাবে প্রকাশ পাচ্ছে। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে এক নতুন ভাবনা ভাবতে শুরু করেছে বাংলা। কিন্তু সমগ্র বিশ্বের মতো ভারতবর্ষের মাটিতেও মিরাট কমিউনিস্ট মামলা এবং দেশ বিদেশ জুড়ে কমিউনিস্ট মতাদর্শের কথা বিশ্বের শ্রমশীল মানুষের হৃদয়ে দ্রুত স্থান করে নিচ্ছিল। রবীন্দ্রনাথ, রোমারোলা, গোর্কি, আইনস্টাইন, আন্দ্রেজিদ, রাসেল, বিশ্বের তাবড় সাহিত্যিকদের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী একটা নতুন ভাবনা জন্ম নিচ্ছিল। যদিও রবীন্দ্রনাথ 40-এর দশকে, মানে 4-এর দশকের আগেই তার জীবনের লেখালেখি শেষ করেছে, তবু সেই ধারাটি চলছিল। হিটলারের পতন ঘটল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাপট হ্রাস পেল, কলকাতা শহর বোমারু বিমানের আনাগোনায় এক নতুন চিত্র পেতে শুরু করলো আত্মগোপনের। কারফিউ হলো, যুদ্ধের সুযোগে এক শ্রেণীর মানুষ মুনাফা লোভের জন্য কালোবাজারি শুরু করলো, যার ফল দুর্ভিক্ষ মন্বন্তর। জীবন আর জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরের ফুটপাতে ছুটে এলো গ্রামের সাধারণ মানুষ, ভুভুক্ষু মানুষ। সামান্য ফ্যান চাইতে শুরু করলেন তারা, শুধু ভাতের ফ্যান।
আস্তাকুরের কুকুরের সঙ্গে শুরু হলো তাদের খাবারের জন্য লড়াই, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের এই রকম সংঘর্ষ কবি সুকান্ত প্রত্যক্ষ করছেন। জীবনের এই মুহূর্তটাতে সুকান্তের পক্ষে কি রোমান্টিক কাব্যবিলাস সম্ভব ছিল? ছিল না। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মানুষকে জাগ্রত করার লড়াই, আন্দোলন, বস্তিতে বস্তিতে রিলিফ পৌঁছে দেওয়া, এই সমস্ত কিছুই সুকান্ত ভট্টাচার্যের জীবনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। সামাজিক এক নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা বা স্বপ্ন নিয়ে মগ্ন হয়েছিলেন তিনি। আর তাই তো অক্লান্ত পরিশ্রম, রোগাক্রান্ত হয়ে খুব দ্রুত ঝরে গেল তার মতো মহাজীবনের প্রাণ। সুকান্ত ভট্টাচার্যের কথা বলতে গেলেই বলতে হয় তার জীবনের মধ্যে এক কালো ঝঞ্ঝা সব সময় তাকে ঘিরে ছিল, অথচ তার মধ্যেই তিনি মুক্তির স্বপ্ন দেখতে চেয়েছিলেন। বিশ্বায়নের ফানুস ফেটে জলমলে পুঁজি প্যাকেজের গোপন কক্ষ থেকে মন্দার গরল স্রোতকে বেরিয়ে আসতে দেখেছিলেন তিনি। শিল্প এবং কৃষির মধ্যে লড়াই দেখতে পাচ্ছেন তিনি। আজকে যে লড়াই দেখছি সেই লড়াইয়ের যেন অন্যরকম একটা ভাষ্য তিনি দেখতে পাচ্ছিলেন। একটা নতুন স্বপ্ন, অন্ধকারকে ভেঙে দিয়ে তিনি গড়তে চেয়েছিলেন নতুনের প্রত্যাশা। তাই তো লিখতে পেরেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, চিতা আমি চালবই। আমাদের অস্থির সময়ের দুর্যোগের অক্টোপাসকে যদি অতিক্রম করতে হয় তো পৌঁছতে হবে সুকান্ত ভট্টাচার্যের কাছে। সুকান্তই আমাদের পৌঁছে দেবেন আগামীকালের প্রাসঙ্গিক সৃষ্টিতে। বিশ্বায়নের এই যে তরল চোরা স্রোত চলছে আজ, আমাদের ভেতরে তৈরি করছে এক ভোগাশক্তি, ক্ষমতা লোলুপতা, লিপ্সা, এই সমস্ত পাপবোধ, এই সমস্ত কিছু চিড়ে কুড়ে খান খান করে দিতে চেয়েছিলেন সুকান্ত ভট্টাচার্য তার নানা রূপক অলঙ্কারের মধ্যে দিয়ে। সামান্য জীবনের অসামান্য সৃষ্টির মধ্যে আমরা খুঁজে পাবো সেই জীবনের উপাদান, বেঁচে থাকার উপাদান। এটা ছিল সুকান্তের কাব্যের ভূমিকা। এবার আমরা যদি প্রিয়তমাশু কবিতায় প্রবেশ করি, ঘুম নেই কাব্যগ্রন্থের কবিতা এটি। কাব্যের নাম ঘুম নেই, কবিতার নাম প্রিয়তমাশু। এই কাব্যগ্রন্থের প্রথম প্রকাশ হয়েছিল ঘুম নেইটি 1357 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে। কবিতা ছিল 36টি। কবিতাগুলি অধিকাংশই ছাড়পত্রতে বাদ পড়ে যাওয়া নতুন এবং পুরনো কবিতা। ছাড়পত্র লেখার সময় সুকান্ত বেশ কিছু বাছাই করেছিলেন, যার মধ্যে এই কবিতাটিও ছিল। প্রায় সবকটাই লিখেছিলেন সুকান্ত রোগ শয্যায় বসে। প্রিয়তমাশু, জনরব প্রভৃতি তার অনেক পরের রচনা। প্রিয়তমাশু 10টি স্তবকে লেখা কবিতা। একে আমরা বলতে পারি পত্র কবিতা। এই পত্ররীতি আমরা মধুসূদন দত্তে নিশ্চয়ই জানি। বীরাঙ্গনা কাব্যে যে পত্র কাব্য রীতি তৈরি হয়েছিল, যেটা তিনি নিয়েছিলেন অভিদের রীতি থেকে, সেই পত্রকাব্য রীতিতে বীরাঙ্গনায় আমরা দেখেছি নারীর প্রতিবাদ। সুকান্ত পত্রকাব্য রীতিটিকে নিলেন প্রতিবাদের ভাষ্য হিসাবে। বক্তা এখানে নিজেই যা বললেন তাতে তার ভাব, ভাবনা, ক্রিয়া, প্রতিক্রিয়া সবকিছু মুক্ত হয়ে উঠল। বক্তা কবি হয়ে উঠলেন নায়ক, প্রেমিক। তিনি চিঠি পাঠাচ্ছেন প্রেমিকার কাছে, যে চিঠিতে তার রক্তাক্ত সংগ্রামের ইতিহাস, তার ঘাম ঝরানো দুর্জয় অভিজ্ঞতার স্মারকলিপি ধরা পড়েছে, যার সঙ্গে মিশে গেছে মনের গহনে সযত্নে পালন করা অজস্র টুকরো টুকরো অনুভূতি। এই অনুভূতির ব্যাখ্যা করার আগে একটু কবিতাটার দিকে নজর দেওয়া যাক। কি লিখেছেন কবিতায়? সুকান্ত লিখছেন, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি।
স্বদেশের সীমানায়। ধূসর তিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন আমি সীমান্তের প্রহরী। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটা মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলাবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন যদি করো এত যুদ্ধ করে কি পেলাম, উত্তর তার তিউনেশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যার রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালবার সামর্থ্য। নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। মাত্র 10টি স্তবক, কিন্তু কি অপূর্ব দক্ষতায় বুনে গেছেন এই কবিতার প্রতিটি শব্দের মধ্যে, প্রতিটি পংক্তির মধ্যে কবির হৃদয়ের অনুভূতির বহিঃপ্রকাশকে। প্রথম স্তবকেই কবি জানিয়ে দেন তার অবস্থান সীমান্তে আজ আমি প্রহরী। সময়টা 1945-এর কাছাকাছি, যখন বিশ্বযুদ্ধ শেষ। 1945-এর 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে। কিন্তু সুকান্ত সেই সময়টাকে মাথায় রেখে কবিতাটাকে যেন নির্মাণ করছেন। সেই ভাবনাটা এখানে কোথাও যেন দেখতে পাই। সুকান্ত দেখছেন তার দেশ আজও পরাধীন, যুদ্ধ শেষ হয়েও শেষ হয় না। বিশ্বযুদ্ধে অনেক ভারতীয় বাঙালিকে যোগ দিতে হয়েছিল সেনাবাহিনীতে। তাদেরই কথা যেন সুকান্তের জবানিতে প্রকাশিত হলো। তারা তো সৈনিক, তারা ব্রিটিশ সেনার হয়ে যুদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাহলে এই সৈনিক কি অন্যদের দাসত্ব করেই যুদ্ধ করবে? নিজের দেশ তো তখনও পরাধীন, তার জন্য তার হৃদয় কাঁদবে না?
এই অনুভূতিটা থেকেই যেন কবিতাটির জন্ম। স্বদেশকে মুক্তির বার্তা শোনাতে চাইছেন কবি। সুকান্ত সেরকমই যোদ্ধার প্রতিনিধি। রক্তাক্ত পথ পেরিয়ে থমকে দাঁড়িয়েছেন স্বদেশের সীমানায়। তাই যখন দ্বিতীয় স্তবকে প্রবেশ করছি দেখছি সেখানে দেশ বিদেশ পরিক্রমার ইতিবৃত্ত আছে। অপরাহত রাইফেল হাতে ছুটে বেরিয়েছেন ধূসর তিউরেসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, তারপর ফ্রান্স, তারপর বার্মা, ভারতবর্ষের পূর্ব সীমান্ত। শত্রু নিধনের সেই উল্লাস ও গর্ব এই সৈনিক হৃদয়ে প্রবাহিত হয়েছে। যখন তৃতীয় স্তবকে এলেন সেখানে স্বীকার করছেন রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। কিন্তু সীমান্তের প্রহরী হওয়াই কি ভাগ্যলিখন? সীমান্তের অন্য পার থেকে যে নীল আকাশ ডাকছে, স্বদেশের যে অনুরোধ, দেশকে স্বাধীন করার যে তাগিদ, সেগুলো কি ভুলে যাব? না, দায়বদ্ধতা তাকে ভুলতে দেয় না। তাই তিনি, যদিও তিনি সেনানী নন, কিন্তু তিনিও তো জীবন যুদ্ধের সৈনিক, মানুষকে মুক্তির সৈনিক। তাই তিনি চতুর্থ স্তবকে এসে সেই অনুরোধের জায়গাটুকু যুক্ত করে দিচ্ছেন সেনানীর মননে। স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে। এটাকেই বলে মাতৃভূমির ডাক। প্রিয়তমাশু আর কেউ নয়, সেটা মাতৃভূমি। কবিতায় এই জায়গায় যুক্ত করে দিলেন এক নতুন ধরনের মেঘদূত। আকাশ বাতাস জুড়ে নতুন এক আহ্বান। এটাও তো প্রেম। এই যে স্বদেশে ফেরার ডাক সবুজ চিঠিতে আসে, এই চিঠিটা তো প্রেমের মতোই। এ প্রেম দেশের প্রতি, এ প্রেম মাতৃভূমির প্রতি। যে সবুজ প্রাণ এবং যৌবনকে কবি বারবার তার বিভিন্ন কাব্যে ধরতে চেয়েছেন, চিঠিটির মধ্যেও সেই প্রাণকে তিনি প্রতিষ্ঠা দিলেন। চিঠিটির রং নিয়ে এলেন সবুজ। সবুজ মানে প্রাণ, সবুজ মানে উদ্যম, যৌবন, সবুজ মানে সব ভেঙে চুড়ে দেওয়া 18 বছরের ডাক। কবি বারবার তার কবিতায় সেই ডাককে শোনাতে চান। মনে পড়ে রবীন্দ্রনাথের সেই গানটিকে, পরবাসী চলে এসো ঘরে, অনুকূল সমীরণ ভরে, আকাশ আকাশে আয়োজন, বাতাসে বাতাসে আমন্ত্রণ। সুকান্তের কবিতার মধ্যেও, এই কবিতাটির মধ্যেও সেই বাতাসে বাতাসে আমন্ত্রণ যেন ধ্বনিত হচ্ছে। চতুর্থ স্তবক ছেড়ে যখন পঞ্চম স্তবকে প্রবেশ করি, তখন দেখতে পাচ্ছি মানে এই সেনা হৃদয়, তার মধ্যে কর্তব্য এবং ভালোবাসার মানে দায়িত্ব এবং শিকড় দুয়ের টানাপোড়েন তৈরি হয়েছে। তাই আকুলতার সঙ্গে কবি রেখেছেন একটি প্রশ্ন, কি করে এড়াবো সৈনিকের কড়া পোশাক? পোশাকে যে রং থাকে, রং থাকে অনেক সময়, যদিও সেটা ধূসর, সেই খাকি পোশাকের মধ্যে কবি সবুজ ছুঁয়ে দিতে চান। কবিটাকে মানে তার সত্তায় সত্তায়, সৈনিকের সত্তায় সত্তায় একটা সবুজ আভা এনে দিতে চান। কবির কাছে সেটাই সত্য। দায়িত্ব এড়ানো যায় না, পারেন না। কর্তব্য এবং প্রেম এই দুটোই টানছে এই হৃদয় সত্তাকে, সৈনিকের হৃদয় সত্তাকে, যোদ্ধার হৃদয় সত্তাকে। পঞ্চম স্তবকে সেই ইঙ্গিতটাই রয়েছে। গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। অর্থাৎ স্বপ্ন, নতুন এক স্বপ্ন, চাঁদ একটা স্বপ্ন বয়ে নিয়ে আসছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। কেন ঘুম নেই? কারণ আমি তো শান্তির সন্ধান এখনো পাইনি। আমি তো একটা ডাক শুনছি, যে ডাক আমাকে আকুল করে দিতে চাইছে। আমার এই কর্তব্য দায়িত্বের পোশাকটা আমার কাছে ভার মনে হচ্ছে, তাই খসে পড়তে চায় কড়া পোশাক। প্রাণ আমায় ডাকছে। প্রেমেন্দ্র মিত্র তার সুদূরের আহ্বান কবিতায় বলেছিলেন, উত্তর মেরু মোরে ডাকে ভাই, দক্ষিণ মেরু টানে, ঝটিকার মেঘ মোরে কটাক্ষ হানে,
গৃহবেষ্টনে বসি, কখনো প্রিয়ার কণ্ঠ বেরিয়া হেরি পূর্ণিমা শশী। কখন রোমান্টিকতা কি সাজে? আমার তো ডাক এসে গেছে। কবিও সেরকম ডাক শুনতে পাচ্ছেন, সৈনিক হৃদয়ের কবি। তাই এই সৈনিক মন সে রাত্রে চাঁদ ওঠার মধ্যে রোমান্টিকতা খোঁজে না, ঘুমহীনতা তাকে আচ্ছন্ন করে দেয়। আমি কবি যত কামারে, সে কবিতায় তো তিনি বলছেন, কবি বলছেন, সারা দুনিয়ার বোঝা বই আর খেয়া ভাঙি, খাল কাটি ভাই পথ বানাই, স্বপ্ন ভাসরে বিরোহিণী বাতি, মিছে সারা রাতি পথ চায়, হায় সময় নাই। সময় নাই, সময় খুব অল্প। এই কবিতাতেও কবির বিনিদ্র চোখে সেই দ্বন্দ্বের ছায়া পড়েছে, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। চাঁদের মায়াবী আলোয় যেন হৃদয়ের কান্না মিশে যাচ্ছে, ঘনীভূত হচ্ছে। প্রিয়তমাকে এই বার্তাটুকু জানিয়ে দিতে চাইছেন, তিনি সৈনিক কিন্তু প্রেমিক, প্রিয়তমা মাতৃভূমি। ষষ্ঠ স্তবকে হৃদয় অনুভূতি আরও গাঢ় হয়েছে। তোমাকে ভেবেছি কতদিন। এই স্বীকারোক্তির পিছনে রয়েছে শত্রুর পদক্ষেপ, গোলার গর্জন, যুদ্ধের উল্লাস, আর সবশেষে কোথাও যেন গাঢ় অনুশোচনা। কবি কি লিখছেন? তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে। আর কি দেখছেন? তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমার অস্তিত্ব। এটা কি বাংলা নয়? কবির বাংলা। এই দারিদ্র্যের মধ্যে তো তিনি বাংলা মাকে ছেড়ে এসেছিলেন। দুর্ভিক্ষের আগুনে তো বাংলা মাকেই পুড়তে হয়েছিল। ঝড় আর বন্যায় তো বাংলার মাতৃভূমি বাংলা মাই ক্ষতবিক্ষত হয়েছে। মারিয়ার মোড়কের দুঃসহ আঘাত তো বাংলাকেই বিপন্ন করেছিল। বাংলা মানে ভারতবর্ষ। সেই বিপন্নতার কথাই কবির এই কবিতায় ধরা পড়ছে। এই লাইনগুলোই প্রমাণ করে এটা কোনো রক্তমাংসের নারীকে উদ্দেশ্য করে লেখা কবিতা নয়। সুকান্তের প্রিয়তমা কোনো নারী নন, তিনি একটি কংক্রিট আইডিয়া, ভারতবর্ষ মা, যাকে ছেড়ে তিনি থাকতে বাধ্য হয়েছেন কিন্তু আর চান না। কবি বলছেন, তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে। ফ্যাসিবাদ বিরোধী সংঘর্ষে লিপ্ত হয়ে ইংরেজদের পক্ষ নেওয়া কবির কাছে কঠিন বলে মনে হয়েছে, কিন্তু বাধ্যবাধকতা। একইভাবে এটাকে একটু অন্যভাবে দেখলে দেখতে পাবো, ইংরেজদের পক্ষ নিতে সেই সময় বামপন্থীরাও বাধ্য হয়েছিলেন, কারণ তারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছিল। ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে যে ইংরেজের পক্ষ অবলম্বন এবং তার সমর্থনে যুদ্ধ জয়ের পর কিন্তু দেশের কান্নাটি কবির কাছে বেশি প্রত্যক্ষ হচ্ছে। তাই তিনি বলছেন, বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধ থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই। তোমার অস্তিত্ব কি? অস্তিত্ব আদৌ আছে কিনা? আছো, তুমি বেঁচে আছো কিনা আমি জানি না, কিন্তু আমি কার জন্য ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্রে অন্য যুদ্ধক্ষেত্রে আমি জানি না, অন্যের হয়ে। এখানে আবার মনে পড়ে যায় সুধীন্দ্রনাথের সংবর্ত কবিতার কথা, স্মৃতিদগ্ধ বেদনার পরিতাপের কথা সেখানেও পেয়েছি। সেখানে আছে মহাযুদ্ধের বিভীষিকার পটভূমি এবং তুমি ভাবনা। এখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাকে। মৃত স্পেন, ম্রিয়মান চীন, কবন্ধ ফরাসি দেশ, সে এখনো বেঁচে আছে কিনা তা শুদ্ধ জানি না। যদিও সুধীন্দ্রনাথের ভাবনার সঙ্গে সুকান্ত ভট্টাচার্য কোনোভাবে মেলেন না, দুজন দুই মেরুর বাসিন্দা। সুকান্তের আরতির মধ্যে অনেক বেশি রক্ত মিশে আছে, অনেক বেশি ঝাঁঝ মিশে আছে। কর্তব্যের চাপে যে প্রিয়তমাকে খুঁজতে পারেননি তিনি, কেন খোঁজেননি সেই অনুতাপে জর্জরিত কবি মনে পড়ে রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষের কথা। তিনিও জানতেন না তার প্রিয়া আছেন কি। বলেছিলেন, যাও ভাই, একবার মুছিয়ে দিয়ে এসো তার আখির জল, প্রাণ বাঁচাও, তার প্রতি সদয় হও, তুমি যাও আমার দূত হয়ে।
কবি যেন সেই ভাবনাটিও উপেক্ষা করলেন না। সপ্তম স্তবকে কবি সরাসরি চিঠির মতন করে লিখছেন, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। একই কথা তো যক্ষপ্রিয়ার উদ্দেশ্যে যক্ষ বলেছিলেন মেঘকে দূত করে, আমার নির্বাসন দণ্ড শেষ হয়ে আসছে, খুব তাড়াতাড়ি আমি যক্ষপ্রিয়ার কাছে পৌঁছবো। একই রকম চিঠি লিখছেন সুকান্ত। প্রবাসীর জন্য প্রিয়া এবং জায়ার উৎকণ্ঠা বাল্মীকি থেকে কালিদাস হয়ে সুকান্তের কাছেও ফিরে আসে, যদি অন্যভাবে। এখানে কোনো ব্যক্তিমন নেই, সমষ্টি মন আছে। সুকান্ত লিখছেন, থাকবে না মালা চন্দন প্রদীপ পতাকা মঙ্গল ঘট, মিলবে না বীরত্বের পুরস্কার, কারণ সাম্রাজ্যবাদীর দাস হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তিনি নিজের হৃদয়ের সম্রাট। সেখানে কোনো শাসন চলে না, তর্জনী চলে না, নিষেধ চলে না, বাহ্য আড়ম্বর প্রয়োজন নেই, অন্তর অপেক্ষা করে আছে। তিনি জানেন সকল অপমানের কাঁটা ধন্য করে ভালোবাসার ফুল উঠবে ফুটে, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। এ তুমি কোনো ব্যক্তি তুমি হতেই পারেন না। রবীন্দ্রনাথ যেভাবে বলেছিলেন, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষা থাকে, সেই ধন্য করিবে আমারে, সেইভাবে নয়। নজরুলের মতন করে সুকান্ত প্রিয়তমার উদ্দেশ্যে বলেছেন, হেমর রানী তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুঠায় তোমার চরণে এসে। এইরকম ভাবনাটি সুকান্তর মধ্যে কাজ করছে। এই রানীটি তো তার প্রাণপ্রিয় বঙ্গভূমি, বাংলা, ভারতবর্ষ। আমি বারবার বাংলা এবং ভারতবর্ষকে চিহ্নিত করছি এই কারণে, তখনও সুকান্তের মধ্যে গভীরভাবে বাংলার মন কাজ করে যায়, এবং সেই বাংলাটা বৃহত্তর প্রেক্ষাপটে ভারতবর্ষ বটে, লঘু করে দেখা যাতে না হয়, সেজন্য এটা বারবার বলে দিচ্ছি। অষ্টম স্তবকে যখন আসছি, সেখানে দেখছি কবি লিখছেন, যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। খুব গুরুত্বপূর্ণ। একজন সৈনিক যুদ্ধ চান না, এখানেই মানবতাবাদী হয়ে উঠছে কবি, এবং কবিতাটা হচ্ছে মানবিক কবিতা। যুদ্ধ কোনো কিছু সৃজন করতে পারে না, যুদ্ধ শুধুই ধ্বংস করে। যুদ্ধ কেবলমাত্র পতন ডেকে আনে, হানাহানি হিংসা কোনো সমস্যার সমাধান নয়। তবু কি যুদ্ধ হয় না? হয়, হবে, হচ্ছে। যুদ্ধ চলে, ভালোর সঙ্গে মন্দের সংঘর্ষ চলে। ভালোর সঙ্গে মন্দের এই সংঘর্ষে আমরা কোনো এক পক্ষ নিতে বাধ্য হই, সেটা কি পরিপূর্ণ ভালো? জানা নেই। যুদ্ধে দুটো পক্ষ থাকে, একটা পক্ষে জড়িয়ে যেতে মানুষ বাধ্য হয়ে যায়। কবি যেন বলছেন, এরকম বাধ্যবাধকতার যুদ্ধ অনেক লড়েছি, আর নয়, যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। এবং এই লাইনটি বা এই ভাবনাটির পিছনে তিনি যুক্তি দিচ্ছেন নবম স্তবকে এসে, আত্মসমীক্ষার অন্য পর্যায়ে উঠে যাচ্ছে। কবি লিখছেন, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। অর্থাৎ পরের জন্য যুদ্ধ করেছি এতদিন, নিজের জন্য যুদ্ধ করিনি। এবার লড়াই তোমার আর আমার জন্য। অর্থাৎ ব্যক্তি আমি নয়, ব্যক্তি আমিকে ছাপিয়ে এই সমষ্টি আমি, এই সমগ্র ভারতবর্ষের জন্য নতুন সংগ্রামে এবার আমাদের নামতে হবে। ফ্যাসিবাদের বিরোধিতা করেছিল কমিউনিস্ট কবি, তিনিও মতাদর্শগতভাবে বিরোধিতা করেছেন, কিন্তু সেই বিরোধিতার পর্যায়ে শেষ হওয়ার পর, হিটলারের পতন ঘটার পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদ পরাজিত হওয়ার পর কবির লক্ষ্য কিন্তু পরিবর্তিত। অন্যের জন্য যুদ্ধ আর নয়, এবার আরেক শক্তিকে, শাসক শক্তিকে, ক্ষমতার অধীন ক্ষমতার অলিন্দে বসে থাকা শক্তিকে হারাতে হবে। তাই এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। বাইরের যুদ্ধে দিয়েছে যে উন্মাদনা, জয়ের গৌরব, নিঃসন্দেহে সেটা একটা প্রাপ্তি, কিন্তু সেই প্রাপ্তি থেকে কবি শিক্ষা নিতে চান। শেষ পর্যন্ত সেই স্বপ্ন, সেই যুদ্ধ কি সার্থক হয়? বাইরেকে যত সহজে পরাজিত করা যায়, ভিতরকে করায়ত্ত করা তত সহজ হয় না। দশম স্তবকে এসে কবি সুকান্ত তার আত্মোপলব্ধি গোপন রাখেন না।
বাতিওয়ালার রূপকে আত্মপরিচয় দিয়ে বলেন, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালবার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। নিজের ঘরেই অন্ধকার বিরাজ করছে আর আমি অন্যের ঘরে বাতি জ্বালাতে যাচ্ছি। বিশ্বযুদ্ধে আমি অবলম্বন করছি সেই পক্ষকে, যেই পক্ষ আমাদের বিরুদ্ধেই এতদিন ধরে চাবুক ঘুরিয়ে চলেছে, আমাদেরকেই নিয়ন্ত্রণ করে চলেছে, তাদের পক্ষ অবলম্বন করে সমর্থন করে গিয়েছি এতদিন। এটা তো ওই বাতিওয়ালার মতোই, অন্যদের আলো দিয়ে যায়, নিজের ঘরে আলো জ্বলে না। এটাই বোধহয় ভাগ্যের পরিহাস। রবীন্দ্রনাথ সভ্যতার পিলসূচে বলেছিলেন না শ্রমজীবী মানুষদের কথা, যারা আলো দেয় আর আলো পায় না। সর্বহারা সেই মানুষদের কথাই তো সুকান্ত বলতে চেয়েছেন বারবার। তার প্রিয়তমা এই সর্বহারা মানুষগুলো কেবল ভূমি বা ভূখণ্ড বা ল্যান্ড নয়, তার দেশ মানে কোনো ভূমিখণ্ড নয়, তার দেশ মানে মানুষ। মানুষ ছাড়া কোনো দেশের কথা সুকান্ত ভাবেন না। সুকান্তের কাছে এই শ্রমজীবী নিরন্ন অসহায় মানুষগুলোই সত্য, তারাই তার কাছে প্রিয়তমা, এবং সেই তাদের কথাই বলতে চাইছেন প্রিয়তমা সুতে। দশম স্তবকে এসে 60 পংক্তিতে লেখা প্রিয়তমাসু কবিতায় পত্ররীতির পাশাপাশি আমরা দেখতে পাই নাটকীয় একোক্তি। কবি এখানে তার আইডিয়াল যে প্রেয়সী, যার ব্যাখ্যা এতক্ষণ ধরে দিলাম, তার কাছে মন খুলে তার কথা বলেছেন। সেই ইনার ড্রামা এনেছে একটা অভ্যন্তরের নাটকীয়তা। সবুজ চিঠি, ঘুম নেই, স্লথ রাইফেল, একটি হৃদয়ের প্রতীক্ষা, নেচে ওঠা, অজস্র ছোট ছোট কোলাজ দিয়ে একটা চমৎকার বিন্যাস, অনুভূতি মালার বিন্যাস আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি। কবিতার মধ্যে কিন্তু খুব বেশি আলংকারিক চাতুর্য নেই। নিপাত গদ্য রীতির মতন করে গদ্য কবিতা লিখেছেন কবি। স্পন্দিত করেছেন নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণের মতন অদ্ভুত সব সমাশক্তি। হৃদয় জ্বলেছে অনুশোচনা রঙ্গারের মতন রূপক অলঙ্কার। তিনি ব্যবহার করেছেন লুপ্তপমা, আভামাকা, হৃদয় নেচে উঠবে, এরকম সব পংক্তি। কবিতার শেষ হয়েছে বাচ্যোৎপেক্ষায়, আমি যেন সেই বাতিওয়ালা, এই ভাবনাটির মধ্যে। আসলে সুকান্ত ভট্টাচার্যের প্রিয়তমাসুকে মানে আমরা যদি পত্র কবিতার ধারা ধরি, তাহলে আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ একটি পত্র কবিতা বলতে পারি, যার বিষয়ের মধ্যে নতুন ধরনের প্রেম রয়েছে, সারাক্ষণের একটা কর্তব্য এবং সেই প্রেমের দোদুল্যমানতা দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই, স্বপ্নভঙ্গের হতাশা দেখতে পাই। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেলিন। এই ভাবনা ভাবতে পারা সুকান্ত, এই বিদ্রোহের আগুন জ্বালতে পারা সুকান্ত, তার ভাবনার আর্তনাদ এই কবিতায় প্রকাশ করে দেন। সুকান্তের কবিতা, এই কবিতাটি সার্থক হয়ে ওঠে, তার প্রিয়তমাসুর চরিত্রটি পূর্ণ রূপ পেয়ে যায় একেবারে শেষে এসে যখন বাতিওয়ালার কথা নিয়ে আসেন। হৃদয়ের বাতি মানে নিজের ঘরে বাতি জ্বালবার জন্যই তো এত সংঘর্ষ। সেই নিজের ঘরে বাতিটা জ্বালতে চান সুকান্ত। শ্রমজীবী মানুষের জীবনে আলো এনে দিতে চান তিনি, সেটাই তার উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তিনি তার প্রায় সমস্ত কবিতাগুলো লিখে গেছেন। প্রিয়তমাসু তাই প্রেমের কবিতা হতে হতে হয়েছে বটে, কিন্তু রোম্যান্টিক প্রেমের নয়, বিপ্লবের রক্ত মাখা এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মধ্যে দাঁড়িয়ে থাকা নিরলঙ্কার, নির্ভেজাল একটি বাস্তবজিত প্রেমের কবিতা, যা আবিষ্ট করে পাঠক মনকে, যা আচ্ছন্ন করে পাঠক হৃদয়কে। এক নতুন যুগের বার্তা আমাদের সামনে তুলে ধরেন, নতুন এক ভোর, নতুন এক আলোর বার্তা এই কবিতা দিয়ে অনুরণিত হয়। এটাই প্রিয়তমাসু কবিতার ভাবনা এবং তার বিশ্লেষণ। ধন্যবাদ সকলকে।